সভা থেকে ফিরবার পথে মুখুজ্জে পাড়ার মোড়ে কাঁঠালতলায় দেখি কে একটি মেয়ে দাঁড়িয়ে, বোধহয় আমার জন্যে অপেক্ষা করছে। আমি গাছতলায় পৌঁছতেই মেয়েটি হঠাৎ আমার পায়ে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। শশব্যস্তে বলে উঠলাম, কে, কি হয়েছে? ছাড়ো ছাড়ো, পায়ে হাত দেয় যে। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আপনারা পাশে আছেন বলেই এক ব্যাগ গপ্প চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা আজ 10,000 অতিক্রান্ত। এভাবেই আগামী দিনে হাত বাড়াবেন বন্ধুরা। আপনাদের মধ্যে অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস শুনতে চান। বন্ধুদের অনুরোধের কথা মাথায় রেখে আজ শুরু করছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস, অথৈ জল। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস, অথৈ জল। আজ শুনবেন প্রথম পর্ব। বাড়িতে কেউ নেই। ডিসপেন্সারির কাজ সেরে এইমাত্র বাজার থেকে ফিরেছি। পাড়ার সনাতন চক্রবর্তী বাইরের বৈঠকখানায় বসে আছে। বললাম, কি সনাতন দা, খবর কি? সনাতন উত্তর দিল, এমনি করে শরীরটা নষ্ট করো না, বেলা 1টা বেজে গিয়েছে, এখনো খাওয়া দাওয়া করনি। সনাতনের কথা শুনে হাসলাম একটু। আমি জানি সনাতন আমার মন জোগাবার জন্যে এ কথা বলছে। সে ভালোই জানে আমার কেন দেরি হয় ডিসপেন্সারি থেকে উঠে আসতে। সকাল থেকে নিঃশ্বাস ফেলবার অবকাশ পাই কখন? বললাম, রুগীর ভিড় জানো তো কেমন। সনাতন মুখখানাতে হাসি এনে উজ্জ্বল করবার চেষ্টা করে বললে, তা আর জানি নে, তোমার মতো ডাক্তার এদিগরে কটা আছে। ওষুধের শিশি ধোয়া জল খেলে রোগ সেরে যায়। আমি বললাম, চা খাবে সনাতন দা? সনাতন উত্তর দিল, পাগল, এখন চা খাবার সময়? আমি বললাম, তা হোক, চলুক একটু। আমার নিজেরও এখন তাড়াতাড়ি স্নানাহার করবার ইচ্ছে নেই। সনাতনের সঙ্গে বাইরের ঘরে বসে একটু আড্ডা দেওয়া যাক। ডিসপেন্সারির চাকর বুধো গোয়ালা চাবি নিয়ে সঙ্গে এসেছিল। তাকে বললাম, তোর মাকে বল গিয়ে 2 পেয়ালা চা করে দিতে। সনাতন চক্রবর্তী গ্রামের গেজেট। সে কেন এখানে এসেছে এত বেলায় ঠিক বোঝা যাচ্ছে না। চা খেতে খেতে সনাতন বললে, আব্দুল ডাক্তারের পসার বুঝলে ভায়া। হাসি হাসি মুখে সে আমার দিকে চেয়ে রইল। আমি বললাম, ব্যাপার কি? সনাতন বললে, আর কি ব্যাপার, একেবারে মাটি। আমি বললাম, কে বললে তোমাকে? সনাতন উত্তর দিলে, আমি বলছি, আমি জানি যে। আমি বললাম, কেন, সে তো ভালো ডাক্তার। সনাতন বললে, রাম, তোমার কাছে বলে সেই চাঁদে আর কি সে? হোমিওপ্যাথির জল কে খাবে তোমার ওষুধ ছেড়ে? বলে ডাকলে কথা কয়। রামু তাঁতির বউটার কি ছিল, হিম হয়ে গিয়েছিল তো। তুমি গা ফুড়ে ওষুধ না দিলে
এতদিনে দোগেছের শ্মশান সই হতে হতো। নিজের প্রশংসা শুনতে আমার খারাপ লাগে না, তা যেই করুক। তবুও আমি অন্য একজন ডাক্তারের নিন্দাবাদ আমার সামনে হতে দিতে পারি না। আমাদের ব্যবসার কতগুলো নীতি আছে, সেগুলো মেনে চলাতেই প্রকৃত ভদ্রতা। বললাম, ডাক্তার রহিমকে যা তা ভেবো না, উনি খুব ভালো চিকিৎসা করেন। অবশ্যই আমি নিজে হয়তো হোমিওপ্যাথি সম্বন্ধে বিশেষ কিছু জানি নে, কিন্তু সনাতন হাত নেড়ে বললে, না রে ভায়া, তুমি যাই বলো, তোমার কাছে কেউ লাগে না। একবার সাইনবোর্ডটা দেখলে চোখ জুড়িয়ে যায়, ডাক্তার বি.সি. মুখার্জি, এমবি, মেডিকেল কলেজের ভূতপূর্ব হাউস সার্জন, সোনার পদক প্রাপ্ত। আমি বললাম, তুমি বসো দাদা, আমি খেয়ে নিই। সনাতন বললে, বিলক্ষণ, নিশ্চয়ই নেবে, তুমি যাও ভেতরে, আমি এই তক্তাপোষে একটু ঘুম দিই। আমি বললাম, বাড়িতে কেউ নেই, তোমার বৌমা গিয়েছেন রাজু গোসাইয়ের বাড়ি নেমন্তন্ন খেতে, কি একটা মেয়েলি ব্রত উদযাপন, সেই জন্যেই তো এত দেরি করলাম। একটু পরে স্নান সেরে উঠেছি। গৃহিণী বাড়ি এলেন ছেলে মেয়েদের নিয়ে, সঙ্গে রাজু গোসাইদের বাড়ির ঝি, তার হাতে একটা পুঁটলি। আমায় দেখে সুরবালা বললে, কি গো, এখনো খাওনি? আমি বললাম, কই আর খেলাম। সুরবালা বললে, দাঁড়াও, ভাত এনে দি, লক্ষ্মী জায়গা করে দে। আমি বললাম, খুব খাওয়ালে রাজু গোসাইয়েরা, কিসের ব্রত ছিল? সুরবালা উত্তর দিলে, এও সংক্রান্তির ব্রত, তোমার জন্যে খাবার দিয়েছে। আমি বললাম, আমার জন্যে কেন, আমি কি ওদের এও? সুরবালা উত্তর দিলে, তা নয় গো, তুমি গাঁয়ের ডাক্তার, ডাক্তারকে হাতে রাখতে সবাই চেষ্টা করে। আমি বললাম, না না, ও আমি ভালোবাসি নে, লোকের অযথা ব্যয় করিয়ে দিতে চাই নে আমি, ও আনা তোমার উচিত হয়নি। সুরবালা বললে, আহা, কথা ছিরি দেখো না, আমি বুঝি ছাদা বেঁধে আনতে গিয়েছিলাম, ওরা তো পাঠিয়ে দিলে ঝি দিয়ে। পৈতৃক আমলের দোতলা কোঠা বাড়ি। আহারাদি সেরে পূর্ব দিকের ঘরে বিশ্রাম করতে গেলাম। বড় পালঙ্ক খাটে পুরু গদি তোষক পাতা, ভালো বিছানা। সুরবালার নিজের হাতের সূচের কাজের বালিশ ঢাকা, বালিশের ওয়ার, খাটের ঝালরও ওর নিজের হাতের। এই একটা বিষয়ে আমার শৌখিনতা আছে, স্বীকার করছি। ভালো বিছানা না হলে রাতে ঘুম হবে না কিছুতেই। তাছাড়া ময়লা কোনো জিনিস আমি দেখতে পারি নে। 10 দিন অন্তর মশারি ধোপার বাড়ি দিতে হবেই। আমার এক রোগীর বাড়ি থেকে পুরনো দামে একখানা বড় আয়না কিনেছিলাম, ওপাশের দেওয়ালে সেটা বসানো। সুরবালার শখের ড্রেসিং টেবিল পালঙ্কের বাঁ ধারে। 3খানা নতুন বেতের চেয়ার এবার কলকাতা থেকে আনিয়েছি। সুরবালার ফরমাস মতো খান আষ্টেক বউবাজার স্টুডিওর ছবি। কালীয় দমন, রাসলীলা, অন্নপূর্ণার শিবকে ভিক্ষাদান, শ্রী শ্রী লক্ষ্মী, শ্রী শ্রী সরস্বতী ইত্যাদি। আমার পছন্দসই আছে একখানা বিলিতি ল্যান্ডস্কেপ, সেও ওই বউবাজারের দোকানেই কেনা। জানালার গায়ে জামরুল গাছের ডালটা এসে নুয়ে পড়েছে, তার পেছনেই জাওয়া বাঁশের ঝাড়। শীতের বেলা, এর মধ্যেই বাগানের আমতলায় মুচকুন্দ চাঁপা গাছটার তলায় ছায়া পড়ে এসেছে। ছাতারে পাখির দল জামরুল গাছটার ডালে কিচকিচ করছে। বাগানের সুদূর পারের ঘাসের জমিতে আমাদের বাড়ির গরু কটা চড়ে বেড়াচ্ছে। সুরবালা পানের ডিবে হাতে নিয়ে এসে বললে, একটু ঘুমিয়ে নাও না। বাইরে সনাতন চক্রবর্তীকে বসিয়ে রেখে এসেছি। আমি বললেম। সুরবালা বললে,
সে মিনসের কি যাবার জায়গা নেই? এইখানে এসে জুটেছে কেন দুপুরে? আমি বললেম, ঘুমুচ্ছে। সুরবালা বললে, তবে তুমিও ঘুমো। সুরবালাকে বেশিক্ষণ দেখতে পাইনে দিনের মধ্যে। খোকাখুকিদেরও না। বললাম, বসো আমার কাছে, আবার হয়তো এখনই বেরুতে হবে, একটু গল্পগুজব করি। সুরবালা বালিশে হাত রেখে বসল পাশেই। বললে, আজ আর বেরিও না, এত বেলায় এলে। আমি বললেম, পাশের গাঁয়েই একটা শক্ত রুগী রয়েছে, তার কথাই ভাবছি। সুরবালা বললে, যেতে হবে? কল না দিলেও? আমি বললেম, আমি তাই তো যাই, ফি নিই নে, নিজে গেলে, তুমি তো জানো। সুরবালা বললে, গরুর গাড়ি তো চলে না, তোমার শরীরের কষ্ট বড় বেশি হয়। আমি বললেম, দেখি, একখানা মোটর কিনবার চেষ্টায় আছি, কলকাতায় গেলে এবার দেখব। সুরবালা আবদারের সুরে বললে, হ্যাঁ গা, নিয়ে এসো কিনে একখানা, আমাদের একটু চড়ে বেড়াবার ইচ্ছে, আনবে এবার? আমি বললেম, কাঁচা রাস্তা যে, বর্ষাকালে। সুরবালা বললে, কেন, তোমার ডিসপেন্সারিতে রেখে দেবে বর্ষাকালে, বাজারে তো পাকা রাস্তা। আমি বললেম, তোমার ইচ্ছে? সুরবালা বললে, খুব। জয়রাজপুরের মল্লিক বাড়িতে তাহলে দুর্গাপূজায় মোটরে চড়ে নেমন্তন্ন খেতে যাব এবছর। আমি বললেম, এবছর কি রকম, সামনের বছর বলো। সে বললে, ওই হলো, খুনুকে টুনুকে বেশ করে সাজিয়ে মোটরে উঠিয়ে। আমি বললেম, না না, ওদের মাথায় ওসব ঢুকিও না, ওদের কিচ্ছু বলার দরকার নেই। সুরবালা বললে, আহা, আমি যেন বলতে যাচ্ছি, তুমি বললে তাই বললাম। আমি বললেম, বেশ, দেখছি আমি, তোমার হাতে কত আছে? সুরবালা বললে, গুনে দেখিনি, 1000 হবে। তুমি কিছু দিও, কিনতে হয় ভালো দেখে একখানা। আমি বললেম, ওতেই ভেসে যাবে, আমি সামান্য একটু ঘুমিয়ে নিই। যখন উঠলাম তখন শীতের বেলা একেবারেই গিয়েছে। সুরবালা চা নিয়ে এলো। বললাম, বাইরে সনাতনদা বসে আছে নিশ্চয়, ওকে চা পাঠিয়ে দিও। সুরবালা বললে, মালিয়ারা থেকে তোমার কল এসেছে, 2 লোক বসে আছে, বৃন্দাবন কম্পাউন্ডার এসেছিল বলতে। আমি বললাম, বাবু ঘুমোচ্ছেন। আমি বললাম, এখন আর আমার ইচ্ছে নেই যাবার। সুরবালা বললে, সে তুমি বোঝো গিয়ে, কিছু খাবে? আমি বললেম, না, এই অবেলার শেষে খিদে নেই এখন। জামাটা দাও, নিচে নামি। বাইরের ঘরে সনাতনদা ঠিক বসে আছে। আমায় বললে, কি হে, ঘুমুলে যে খুব? এরা এসেছে মালিয়ারা থেকে তোমায় নিতে। লোক দুটি উঠে দাঁড়িয়ে নমস্কার করলে। একজন বললে, এখনই চলুন ডাক্তারবাবু, বীরেশ্বর কুণ্ডুর ছোট ছেলের জ্বর আজ 9 দিন, ছাড়ছে না কিছুতেই। আমি বললেম, কে দেখছে? তারা বললে, গ্রামেরই এই শিবু ডাক্তার। আমি বললেম, বসুন, 50 টাকা নেব এই অবেলায় যাওয়ার দরুন। তারা বললে, বাবু, আপনার দয়ার শরীর, অত টাকা দেওয়ার সাধ্যি থাকলে শিবু ডাক্তারকে ডাকতে যাব কেন বলুন? আমি বললেম, কত দিতে পারবেন? ঠিক আছে, 10 টাকা কম দেবেন। সনাতনদা এই সময় বলে উঠল, দর দস্তুর করা কার সঙ্গে? হ্যাঁ, উনি হাত বুলিয়ে দিলে রোগীর অসুখ সেরে যায়, কোনো কথা বলো না। সনাতনের ওপর আমি মনে মনে বিরক্ত হলাম। আমি তাকে দালালি করতে ডেকেছি নাকি? ওরকম ব্যবসাদারি কথা বলা আমি মোটেই পছন্দ করি নে। সনাতনের প্রতি বিরক্তি প্রকাশের জন্যই বললাম,
দরদস্তুর আমি পছন্দ করি নে বটে, তবে গরিব লোকের কথা স্বতন্ত্র। যাকগে, 8-10 টাকা কম দেবেন। কিসে যাব? নৌকো এনেছেন? বেশ। সনাতন আমার সঙ্গে নৌকোতে উঠল। রাঙা রোদ, নদী তীরে, গাছপালার মাথায়, সাদা বকের দল শ্যাওলার দামে ডাঙার সবুজ ঘাসে চড়ে বেড়াচ্ছে। শীত আজ ভালোই পড়েছে। উপিন জেলে নদীর ধারে দোয়ারিতে মাছ ধরছে। আমায় দেখে বললে, বাবু, একটা বড় বাটা মাছ পেলুম, এই মাত্তর, আপনার বাড়ি পেটিয়ে দেব? সনাতন বললে, কত বড় রে? তা 1.5-7 পোয়ার কম হবে না, আন্দাজে বলছি, এখানে তো দাঁড়িপাল্লা নেই। সনাতন বললে, বাবুর বাড়ি পাঠিয়ে দিবি নে তো বেটা কোথায় দিবি? এই অবেলায় 7 পোয়া মাছ নিয়ে দাম দেবার ক্ষমতা আছে কজনের এ গায়ে? দে, পাঠিয়ে দে। আমি মৃদু বিরক্তি জানিয়ে বললাম, কি ওসব আজে বাজে বকর সঙ্গে সনাতনদা? মাছ দিতে বললে বললে, অত কথার দরকার কি? সনাতন অপ্রতিভ হবার লোক নয়। চড়া গলায় বললে, কেন? অন্যায় অন্যায্য কথা নেই আমার কাছে। ঠিকই বলেছি ভায়া, তুমি ছাড়া নগদ পয়সা ফেলবার লোক কে আছে গায়ে? আসল লোকই তো তুমি। রোগীর বাড়িতে গ্রামের বৃদ্ধ লোকেরা জুটেছে। শিবু ডাক্তারও ছিল। শিবু ডাক্তার সেকেলের আরজিকরের স্কুলের পাশ করা গ্রাম্য ডাক্তার। আমাকে দেখে একটু থতমত খেয়ে গেল। আমি আড়ালে ডেকে বললাম, কি দিয়েছেন? প্রেসক্রিপশনগুলো দেখি। শিবু বললে, কুইনিন দিচ্ছি। আমি বললাম, ভুল করেছেন। যখন দেখলেন জ্বর বন্ধ হচ্ছে না, তখন কুইনিন বন্ধ করা উচিত ছিল। এ হলো টাইফয়েড, সেদিকেই যাচ্ছে। শিবু বললে, আমিও তা ভেবেছি, অ্যালকালি মিক্সচার 2 দিন দিয়েছিলাম। আমি বললাম, কাগজ আনুন, লিখে দিই। শিবু বললে, একটা ডুস দেব কি? ভাবছিলাম। আমি বললাম, নো বাই নো মিনস। গৃহকর্তা কাঁদো কাঁদো হয়ে এসে বললেন, আপনি আমাদের জেলার ধন্বন্তরী। ছেলেটা মা মরা, 6 মাস থেকে মানুষ করছি। আমি আশ্বাস দেওয়ার সুরে বললাম, ভয় নেই, ভগবানকে ডাকুন, সেরে যাবে, আমরা উপলক্ষ মাত্র। সঙ্গে লোক দিন, ওষুধ নিয়ে আসবে। শিবু ডাক্তার আশ্চর্য হয়ে বললে, ওষুধ স্যার আমার ডিসপেন্সারি থেকে? আমি বললাম, আপনার এখানে সব ওষুধ নেই, আমি সম্প্রতি কলকাতা থেকে আনিয়েছি, সুবিধে হবে। শিবু ডাক্তার বললে, যে আজ্ঞে স্যার। শিবু একটু দমে গেল। ওষুধের দামে ভিজিটের 3 গুণ আদায় করে থাকে এই সব পল্লী গ্রামের ডাক্তার, আমার জানা আছে। আমি তার প্রশ্রয় দিই নে। 5 আনার ওষুধের দাম আদায় করে 2 টাকা। সন্ধ্যের পর নৌকোতে ফিরলাম। অন্ধকার রাত, ঝোপে ঝাড়ে শেয়াল ডাকছে, জোনাকি জ্বলছে। এক জায়গায় সব নিয়ে এসেছে দাহ করতে। নদী তীরে বাবলাতলায় 5-6 জন লোক বসে জটলা করছে, তামাক খাচ্ছে, দুজনে চিতা ধরাচ্ছে। সনাতনদা হেঁকে বললে, কোথাকার মরা হে? এরা উত্তর দিলে, বাঁশদা, মানিকপুর। সনাতনদা বললে, কি জাত? তারা উত্তর দিলে, কর্মকার। সনাতনদা আবার বললে, বুড়ো না জোয়ান? ধমকের সুরে বললাম, অত খবরে তোমার কি দরকার হে? চুপ করে বসো, ধরাও একটা সিগারেট, এই নাও। সনাতন একটু চুপ করে থেকে বললে, একটা কথা আছে। তুমি আমাদের গ্রামের মাথা, তোমাকে বলতেই হবে। রামপ্রসাদ চাটুর্যে আমাদের গ্রামের লালমোহন চক্রবর্তীর মেয়েটার কাছে যাতায়াত করছে অনেক দিন থেকে, এ খবর রাখো। আমি আশ্চর্য হয়ে বললাম, সে কি কথা?
শান্তিকে তো খুব ভালো মেয়ে বলেই জানি। তুমি ও খবর কি রাখবে? নিজের রুগী নিয়েই ব্যস্ত থাকো। দেবতুল্য মানুষ। এ কথা তোমাকে বলবো বলেই আজ নৌকোতে উঠেছি। এর একটা বিহিত করো। সনাতন বললে। আমি বললেম, তুমি প্রমাণ দিতে পারো? সনাতন বললে, চক্কর্তি পাড়ার সব লোক বলবে কাল তোমার কাছে। কালই সব ডাকাও। আমি বললেম, নিশ্চয়ই। এ যদি সত্য হয় তবে এর প্রশ্রয় আমি দিতে পারি নে গায়ে। আমায় তো জানো। সনাতন বললে, জানি বলেই তোমার কানে তুললাম কথাটা। এখন যা হয় করো তুমি। আমি বললাম, শাসন করে দিতে হবেই যদি সত্যি হয়। কাল সব ডাকি। দুর্নীতির প্রশ্রয় দেওয়া উচিত হবে না, দেবও না কখনো। সনাতন বলল, সে আর আমি জানি নে। কুঁদির মুখে বাঁক জব্দ। তুমি ভিন্ন ভায়া, এ গায়ে মানুষ কে আছে? কার কাছে বলবো? সবাই ওই দলের। রাত্রে সুরবালাকে কথাটা বললাম। সে বললে, শান্তি ঠাকুরজি এদিকে তো ভালো মেয়ে, তবে অল্প বয়সে বিধবা, একা থাকে। তুমি কিছু বলো না আগে, মেয়ে মানুষের ব্যাপার। আগে শোনো, মুখে সাবধান করে দিলেই হবে। আমি ঝাঁঝের সঙ্গে বললাম, মুখে সাবধানের কর্ম নয়। দুর্নীতি গোড়া থেকে চেপে মারতে হয়, নইলে বেড়ে যায়। সেবার হরিশ সরকারের বউটাকে কেমন করে শাসন করে দিয়েছিলুম জানো তো? যার জন্যে দেশ ছাড়া হয়ে চলে গেল। সুরবালা শান্ত সুরে বললে, সেটা কিন্তু তোমার ভালো হয়নি। অতটা করা হওয়া কি ঠিক? আমি বললাম, আলবাত ঠিক। যা তা হবে গায়ের মধ্যে? সে বললে, চিরকাল হয়ে আসছে, ওসব দেখেও দেখতে নেই। নিজের নিয়ে থাকো না, পরের দোষ দেখে কি হবে? ভগবান আমাদের যথেষ্ট দিয়েছেন, সবাই মানে, চেনে, ভয় করে গায়ের মধ্যে। সত্যি কথা বলি তবে, শান্তি ঠাকুরজি কাল আমার কাছে এসেছিল। এসে আমার হাত ধরল, বললে, এই রকম একটা কথা আমার নামে দাদার কাছে ওঠাবে লোকে। আমার ভয়ে গা কাঁপছে। তুমি একটু দাদাকে বলো বৌদি। বেচারি তোমার কাছে নালিশ হবে শুনে। আমি বললাম, ওসব কথার মধ্যে তুমি থেকো না। সমাজের ব্যাপার, গ্রামের ব্যাপার, এ অন্য চোখে দেখতে হয়। শাসন না করে দিলে চলে না, বেড়ে যাবে। পরদিন গ্রামের পল্লীমঙ্গল সমিতির সভ্যদের ডাকাই শান্তির ব্যাপারটা সম্বন্ধে পরামর্শ করবার জন্যে। পরামর্শ করবার প্রয়োজন নেই আমি জানি। এই সমিতির আমি সব। আমার কথার ওপর কেউ কথা বলবার লোক নেই এই গায়ে। আমি সমিতির সেক্রেটারি, আমি সভাপতি, আমি সব। সভায় আমি নিজেই প্রস্তাব করলাম, রামপ্রসাদ চাটুর্যেকে ডাকিয়ে এনে শাসন করে দেওয়া যায়। সকলে বললে, তুমি যা ভালো মনে করো। সনাতনদা বললে, রামপ্রসাদ ইউনিয়ন বোর্ডের ট্যাক্স আদায়কারী বলে ওর বড্ড বার বেড়েছে। লোকের যেন হাতে মাথা কাটছে। আরে সেদিন আমি বললাম, আমার হাত খালি, এখন ট্যাক্সটা দিতে পারছি নে, দুদিন রয়ে সয়ে নাও দাদা। তো বললে, তোমার নামে ক্রোকি পরোয়ানা বের করব, হেন করব, তেন করব। আমি বললাম, ওসব কথা এখানে কেন? ব্যক্তিগত কোনো কথা এখানে না ওঠানোই ভালো। তুমি ট্যাক্স দাওনি, সে যখন আদায়কারী তখন তোমাকে বলবে নাকি ছেড়ে দেবে? শম্ভু সরকার বললে, সে তো ন্যায্য কথা। আমি বললাম, শাসন করব একটু ভালো করেই। কাল দারোগা আমার এখানে আসছে, দারোগা বাবুকে দিয়েই বলাই, তাহলে ভয় খেয়ে যাবে ক্ষণ। সভা থেকে ফিরবার পথে মুখুজ্জে পাড়ার মোড়ে কাঁঠালতলায় দেখি কে একটি মেয়ে দাঁড়িয়ে, বোধহয় আমার জন্যে অপেক্ষা করছে। আমি গাছতলায় পৌঁছতেই মেয়েটি হঠাৎ আমার পায়ে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। শশব্যস্তে বলে উঠলাম, কে? কি হয়েছে? এ ছাড়ো ছাড়ো, পায়ে হাত দেয় যে। ততক্ষণে চিনেছি
মেয়েটি শান্তি। শান্তি লালমোহন চক্রবর্তীর মেজ মেয়ে। বছর 22-23 হবে। আমার চেয়ে অন্তত 12-13 বছরের ছোট। আমাকে পাড়াগা হিসাবে দাদা বলে ডাকে। কান্না ধরা গলায় বললে, শশাঙ্কদা, আমায় বাঁচাও, তুমি আমার বড় ভাই, আমায় বাঁচাও। আমি বললাম, কি হয়েছে, ব্যাপারটা কি শুনি। সে বললে, আমার নামে নাকি কি উঠেছে কথা, আমায় নাকি পুলিশে পাঠাবে, চৌকিদার দিয়ে ধরে থানাতে নিয়ে যাবে, সবাই বলা বলি করছে। তোমার পায়ে পড়ি দাদা, আমি কোনো দোষে দোষী নই, বাঁচাও আমায়। শান্তিকে দেখে মনে দুঃখ হলো, রাগও হলো। লালমোহন কাকার মেয়ে গাঁয়ে বসে এমন উচ্ছন্নে যাচ্ছে। এ যতই এখন মায়া কান্না কাঁদুক, আসলে এই মেয়ে ভ্রষ্টা, কলঙ্কিনী। ওর কান্না মিথ্যে ছলনা ছাড়া আর কিছুই নয়। দুঃখ হলো ভেবে। লালমোহন কাকা এক 50 বছরের বুড়োর সঙ্গে 13 বছরের মেয়ের বিয়ে দিয়ে ভবের হাটবাজার তুলে দিয়ে স্বর্গে চলে গেলেন। 2 বছর চলে না যেতে যেতেই জামাই শ্বশুরের অনুসরণ করলেন। 15 বছরের মেয়ে চালা ঘরে মায়ের কাছে ফিরে এলো সিঁথির সিঁদুর মুছে। গরিব মা, নিজের পেট চালায়, সামান্য একটু জমি জমার আয়। ভাইও আছে, কিন্তু সে নিজের স্ত্রী পুত্র নিয়ে আলাদা বাস করে। মাকেই খেতে দেয় না, তাই বিধবা বোন। এই অবস্থায় কেউ যদি মেয়েটিকে প্রলোভন দেখায়, বিপথে পা দিতে সে মেয়ের কতক্ষণ লাগে। মুখে কড়া স্বরে বললুম, শান্তি, রাস্তাঘাটে সেসব কথা হয় না, আমার বাড়িতে যেও। তোমার বৌদি থাকবেন, সেখানে কথাবার্তা হবে। তবে তোমাকে থানা পুলিশের ভয় যদি কেউ দেখিয়ে থাকে, সে মিছে কথা। পুলিশের এতে কি করবার আছে, বাড়ি যাও। ছি। শান্তি তবুও কান্না থামায় না। আকুল মিনতির সুরে বললে, একটু দাঁড়াও দাদা, পায়ে পড়ি, একটু দাঁড়াও। আহ, কি মুশকিল! শান্তির সঙ্গে নির্জনে কথাবার্তা বলতে দেখলে কেউ কিছু মনেও করতে পারে। ও মেয়ের চরিত্র কেমন জানতে আর লোকের বাকি নেই। বললাম, বিশেষ কিছু বলবার আছে তোমার? সে বললে, শশাঙ্কদা, তুমি আমায় বাঁচাবে? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, হবে হবে, কোনো ভয় নেই, এখন যাও। পরক্ষণেই শান্তি এক অদ্ভুত ধরনে আমার মুখের দিকে চেয়ে বললে, সত্যি শশাঙ্কদা, আমাকে? আমি এতক্ষণ বুঝতে পারিনি ও কি বলতে চাইছে। এইবার ওর কথার সুরে, ওর মুখের ভাবে বুঝে নিয়ে অবাক হয়ে ওর মুখের দিকে চাইলাম। আমি ডাক্তার, ও সাহায্য চাইছে আমার কাছে, কিন্তু এই সাহায্য আমার দ্বারা হবে ও ভাবলে কেমন করে? আশ্চর্য! শান্তি মুখ নিচু করে ধীরে ধীরে পায়ের আঙুল দিয়ে মাটি খুঁড়তে লাগল। অবশেষে আমার মুখে কথা ফুটল। আমি বললাম, তুমি এত দূর নেমে গিয়েছ শান্তি? তুমি না লালমোহন কাকার মেয়ে? কত ভালো লোক ছিলেন কাকা, কত ধার্মিক ছিলেন, এসব কথা মনে পড়ে না তোমার? শান্তি আবার কাঁদতে শুরু করলে। না, এসব ছলনাময়ী ঘ্যানঘ্যানে প্যানপ্যানে মেয়ের প্রতি আমার কোনো সহানুভূতি জাগে না। পুনরায় কড়া সুরে বললাম, আমার দ্বারা তোমার কোনো সাহায্য হবে এ তোমার আশা করাই অন্যায়। এসবের প্রশ্রয় আমি দিইনি। সে বললে, আমার তবে কি উপায় হবে শশাঙ্কদা? আমি বলতে পারিনি, আমি চললাম। তোমার সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলবার সময় নেই আমার। বাড়ি এসে সুরবালাকে সব বললাম। সুরবালা বললে, ওই পোড়ার মুখী যত নষ্টের গোড়া, রামপ্রসাদ ঠাকুরপোর কোনো দোষ নেই। আমি বললাম, তোমার এই কথা আমি মানলাম না। সুরবালা বললে, মেয়ে মানুষের ব্যাপার তুমি কি জানো? তুমি শান্তির কান্নাতে গলে গিয়েছ, ভাবছ ও বুঝি নিরীহ।
আসলে তা নয়, এই তোমাকে বললাম। আমি বললাম, তোমার যুক্তি আমি বুঝতে পারছি না। সুরবালা বললে, পারবেও না, ডাক্তারই পড়েছ, আর কিছুই জানো না সংসারের। রামপ্রসাদের উপর অত্যন্ত রাগ হলো। আমাদের গ্রামের মধ্যে এমন সব কাজ যে করতে সাহস করে তাকে ভালোভাবেই শিক্ষা দিতে হবে। দারোগাকে একখানা চিঠি লিখে পাঠালুম। দারোগা লিখলে, একদিন আপনাদের ওখানে গিয়ে লোকটাকে এমন জব্দ করে দেব যে সে এ মুখে আর কোনো দিন পা দেবে না। রামপ্রসাদ চাটুর্যে লোকটি মদ খায় বলে তার উপর শ্রদ্ধা কোনো দিনই আমার ছিল না। কতদিন তাকে বলেছি, রামপ্রসাদ দা, লিভারের অসুখ হয়ে মরবে, এখনো মদ ছাড়ো। কোনো দিন সে কথায় কান দেয়নি। বলতো, কোথায় মদ খাই বেশি, তুমিও যেমন ভাই, হাতে পয়সা কোথায় যে বেশি মদ খাবো। অথচ সবাই জানে রামপ্রসাদ অবস্থাপন্ন ঘরের ছেলে। রামপ্রসাদের বাবা হরিপ্রসাদ আবাদে কোনো এক বড় জমিদারের নায়েবি করে অনেক পয়সা রোজগার করে যথেষ্ট জায়গা জমি রেখে গিয়েছিলেন। হরিপ্রসাদের 2 বিবাহ ছিল। দ্বিতীয় পক্ষের 3টি ছেলে এখনো নাবালক, বিমাতা বর্তমান। রামপ্রসাদেরও নিজের 2-3টি মেয়ে। নাবালক বৈমাত্র ভাইগুলির ন্যায্য সম্পত্তির উপস্বত্ব একা রামপ্রসাদই ফাঁকি দিয়ে ভোগ করে। এ নিয়েও ওকে আমি একদিন বলেছিলাম, আমি গ্রামে বসে থাকতে কোনো অবিচার হতে পারবে না। রামপ্রসাদ সেই কথাতেও কান দেয়নি। দারোগা আমার বাড়িতে এলো, এসে বললে, আজই আপনাদের সেই লোকটাকে ডাকান তো, খাওয়া দাওয়া করে ঠান্ডা হন, ও বেলা সকলের সামনে ওকে ডাকাবো। আমি বললাম। দারোগা বললেন, বেশ, তাহলে এবেলা আমি এখানে খাবো না, মনিরামপুরে একটা সুইসাইডের কেস আছে, তদন্ত করে আসি, ও বেলা বরং চা খাবো এসে। দারোগা সাইকেলে চলে গেল। বিকেলের দিকে দারোগা ফিরে এলো। রামপ্রসাদের ডাক পড়ল গ্রামের পল্লীমঙ্গল সমিতির ঘরের সম্মুখবর্তী ক্ষুদ্র মাঠে। লোকজন অনেক জড়ো হলো ব্যাপার কি দাঁড়ায় দেখবার জন্যে। রামপ্রসাদ চোখে চশমা দিয়ে ফর্সা পাঞ্জাবি গায়ে দিয়ে সভায় এসে হাজির হলো। গ্রামের সব লোকই আমার পক্ষে, ডাক্তারকে কেউ চটাবে না। দারোগা রামপ্রসাদকে জিজ্ঞেস করলে, আপনার বিরুদ্ধে গ্রামের লোকের কি অভিযোগ জানেন? রামপ্রসাদ শুষ্ক মুখে বললে, আগে আগে না। দারোগা বললেন, আপনি গ্রামের একটি মেয়েকে নষ্ট করেছেন। রামপ্রসাদ বললে, আগে আমি? দারোগা বললেন, হ্যাঁ আপনি। আমার ইঙ্গিতে সনাতনদা বললে, উনি সে মেয়েটিকে নিজের বাড়িতে দিন কতক রেখেছিলেন, উনি বিপত্নিক। আর একটা কথা, বাড়িতে ওর মেয়ে প্রায় বিয়ের যোগ্যী হয়ে উঠেছে, অথচ সেই মেয়ে মানুষটাকে উনি বাড়ি নিয়ে গিয়ে রাখেন। দারোগা বললে, আমি এমন কথা কখনো শুনিনি। ভদ্রলোকের গ্রামে আপনি বাস করেন, অথচ সেই গ্রামেরই একটি মেয়েকে আপনি এভাবে নষ্ট করেছেন। সনাতন বললে, সে মেয়েও ভদ্রঘরের মেয়ে স্যার, উনিই তাকে নষ্ট করেছেন। দারোগা বললেন, মেয়েটি কি জাতের? সনাতন বললে, ব্রাহ্মণ বংশের স্যার। সে কথা বলতে আমাদের মাথা কাটা যাচ্ছে। ওর ঘরে সমস্ত মেয়ে, অথচ উনি। দারোগা রামপ্রসাদের দিকে চেয়ে বললেন, এ কি শুনছি? আপনাকে এতক্ষণ আপনি বলছিলাম, কিন্তু আপনি তো তার যোগ্য নন। তুমি বলতে হচ্ছে এবার। তুমি দেখছি অমানুষ। ভদ্রলোকের গ্রামের মধ্যে যা কাণ্ড করছো, ব্রাহ্মণের ছেলে না হলে তোমাকে চমকে দিতাম, বদমাস কোথাকার। রামপ্রসাদের মুখ অপমানে এতটুকু হয়ে গেল।
সে হাজার হোক গ্রামের সম্ভ্রান্ত বংশের ছেলে, চশমা চোখে, ফর্সা পাঞ্জাবি গায়ে দিয়ে বেড়ায়। যদিও লেখাপড়া কিছুই জানে না, তবু এভাবে সর্বসাধারণের সমক্ষে জীবনে কখনো সে অপমানিত হয়নি। লজ্জা ও ভয়ে সে সংকুচিত হয়ে পড়ল। পুলিশকে এইসব পল্লীগ্রামে বিশেষ ভয় করে চলে লোকে। তার সঙ্গে যোগসাজশ করেছে আমার মতো ডাক্তার, এই অঞ্চলে যার যথেষ্ট পসার ও প্রতিপত্তি। ভয়ে ও অপমানে রামপ্রসাদ কাঠের মতো আড়ষ্ট হয়ে দারোগার টেবিলের সামনে দাঁড়িয়ে রইল। দারোগা বাজখাই আওয়াজে ধমক দিয়ে বললে, উত্তর দিচ্ছ না যে বড়, বদমাস কাহাকা। রামপ্রসাদ আমতা আমতা করে কি বলতে গেল, কেউ বুঝতে পারলে না। আমি তবুও একটা কথা দারোগাকে এখনো বলিনি, শান্তির বর্তমান শারীরিক অবস্থার কথা। শান্তি যতই দুশ্চরিত্র হোক, সে আমার সাহায্য চেয়েছিল চিকিৎসক বলে। রোগীর গুপ্ত কথা প্রকাশের অধিকার নেই ডাক্তারের। সাহায্য আমি তাকে করি বা না করি সে আলাদা কথা। বৃদ্ধ চৌধুরী মশাই এবার আমায় বললেন, যথেষ্ট হয়েছে বাবাজি, হাজার হোক ব্রাহ্মণের ছেলে, ওকে ছেড়ে দাও এবার, কাঁদো কাঁদো হয়ে গিয়েছে। কিন্তু রামপ্রসাদ কাঁদো কাঁদো হয়নি, ওটা বৃদ্ধের ভুল। ভয়ে ও এমন হয়ে গিয়েছে। বাপের অনেক সম্পত্তি ছিল, তার বলে সে বাবুগিরি করছে, লোকের উপর কিছু প্রভুত্বও করেছে, কিন্তু লেখাপড়া না শেখার দরুন দারোগা পুলিশকে তার বড় ভয়। পুলিশের দারোগা দিন দুনিয়ার মালিক, এই তার ধারণা। আমি এটুকু জানতাম বলেই আজ দারোগাকে এনে তাকে শাসনের এই আয়োজন। নইলে অনেক ভালো কথা বলে দেখেছি, অনেক শাসিয়েছি, তাতে কোনো ফল হয়নি। আমি চৌধুরী মশাইকে বললাম, ওকে ভালো করে শিক্ষা না দিয়ে আর ছাড়ছি নে। এই ধরনের দুর্নীতির প্রশ্রয় আমি দিতে পারি নে এই গাঁয়ে। রামপ্রসাদ হাত জোর করে বললে, এবারের মতো আমায় মাপ করুন দারোগা বাবু। দারোগা বললে, আমি তোমার কাছ থেকে মুচলেকা লিখিয়ে নেব, যাতে এমন কাজ আর কখনো ভদ্রলোকের গ্রামে না করো। তাতে লিখে দিতে হবে। রামপ্রসাদ আরও ঘাবড়ে গিয়ে বললে, এবারের মতো আমায় মাপ করুন দারোগা বাবু। দারোগা বললেন, মুচলেকা না দিয়েই? কক্ষনো না, লেখো মুচলেকা। পাড়াগাঁয়ের লোক রামপ্রসাদ, যতই শৌখিন হোক বা বাবু হোক, পুলিশ টুলিশের হাঙ্গামাকে জমের মতো ভয় করে। আমি জানি এই মুচলেকা দেওয়ার কোনো মূল্যই নেই আইনের কাছে, কোনো বাধ্যবাধকতাই নেই এর। রামপ্রসাদ কিন্তু ভয়ে কাঁটা হয়ে গেল মুচলেকা লিখে দেওয়ার নাম শুনে। দারোগা বললেন, দাও দাদা, লেখো আগে। রামপ্রসাদ বললে, এবার দয়া করুন ডাক্তারবাবু, আমি বরং এ গাঁ ছেড়ে চলে যাচ্ছি, বলুন আপনি। দারোগা বললেন, কোথায় যাবে? রামপ্রসাদ বললে, পাশের গ্রামে বর্ধম বেড়ে চলে যাই, আপনি যা বলেন। দারোগা বললেন, সেই মেয়েটিকে একেবারে ছেড়ে চলে যেতে হবে। রামপ্রসাদ বললে, আপনার যা হুকুম। দারোগা আমার দিকে চেয়ে বললে, তাহলে তাই করো, বছরখানেক এই গাঁ ছেড়ে অন্য কোথাও চলে যাও। মেয়েটির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না আর, এই বলে দিচ্ছি। রামপ্রসাদ বললে, যে আজ্ঞে। দারোগা বললেন, কদিনের মধ্যে যাবে? রামপ্রসাদ বললে, 15টা দিন সময় দিন আর। দারোগা বললেন, তাই দিলাম, যাও, এখন চলে যাও। দারোগাবাবু আমার বাড়ি চা খেতে এসে বললে, কেমন জব্দ করে দিয়েছি বলুন ডাক্তারবাবু, আর কখনো এ পথে পা দেবে না, যদি ওর জ্ঞান থাকে, কি বলেন? আমি বললাম, আমার তাই মনে হয়। দারোগা বললেন, কবে আমার ওখানে আসছেন বলুন।
একদিন চা খাবেন আমার বাড়ি। আমি বললাম, হবে, সামনের সপ্তাহে। দারোগা বললেন, ঠিক তো, কথা রইল কিন্তু। আমি বললাম, নিশ্চয়ই। দারোগা চলে গেলে সুরবালার সঙ্গে দেখা হলো বাড়ির ভিতরে। সে বললে, হ্যাঁ গা, আমি কি তোমার জ্বালায় গলায় দড়ি দেব, না মাথা কুটে মরব? আমি বললাম, কেন, কি হলো? সুরবালা বললে, কি হলো? কেন, কেন তুমি রামপ্রসাদ বাবুকে আজ অমন করে 5 জনের সামনে অপমান করলে বলো তো? তোমার ভীমরতি ধরবার বয়স তো এখনো হয়নি। আমি বললেম, কে বললে তোমাকে এসব কথা? সুরবালা ঝাঁঝের সঙ্গে বললে, আমার কানে কথা যায় না ভাবছ? সব কথা যায়। নাক ছেঁদা গিন্নি এসে আমায় সব কথা বলে গেল। বৌমা, এই রকম কাণ্ড। নাক ছেঁদা গিন্নি অবশ্য খুব খুশি। তোমাকে নমস্তস্যই কে না করবে এ গাঁয়ের মধ্যে। তবু এই কাজটা কি ভালো বলো তো? নাক ছেঁদা গিন্নি এই সংবাদ এর মধ্যে পেয়ে গিয়েছেন? বাবা, গায়ের গেজেট কি আর সাধে বলে? তা কি বকবে শুধুই, না খেতে টেতে দেবে আজ? আমি বললেম। সুরবালা আর এক দফা সদুপদেশ বর্ষণ করলে খাওয়ার সময়। গ্রামের মধ্যে কে কি করছে সেসব কথার মধ্যে আমার থাকার দরকার কি? নিজের কাজ ডাক্তারি, তাই নিয়ে আমি থাকতে তো পারি। সব কাজের মধ্যে মোড়লি না করলে আমার কি ভাত হজম হয় না? আমি ধীরভাবে বললাম, তা বলে গাঁয়ে যে যা খুশি করবে? করুক গে, তোমার কি? যে পাপ করবে ঈশ্বর তার বিচার করবেন। তোমার সর্দারি করতে যাওয়ার কি মানে? অপরের পাপের জন্যে তোমায় তো দায়ী হতে হবে না? সুরবালা বললে। আমি বললেম, কি জানো, তুমি মেয়ে মানুষের মতো বলছো। আমি এখন এই গায়ে পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি। 5 জনে চেনে, মানে। এ আমি না দেখলে কে দেখবে বলো? গ্রামের নীতির জন্য আমি দায়ী নিশ্চয়ই। সুরবালা বললে, বেশ, ভালো কথাই বুঝিয়ে বলো না, কে মানা করেছে? অপমান করবার দরকার কি? আমি বললেম, বুঝিয়ে কি বলিনি? অনেকবার বলেছি। শুনতো যদি, তবে আজ আমায় এই কাজটা করতে হতো না। সুরবালা যাই বলুক, সে মেয়ে মানুষ, বোঝেই বা কি। আমি কিন্তু আত্মপ্রসাদ অনুভব করলাম সেই রাত্রে। আমি থাকতে এই গ্রামে ওসব ঘটতে দেব না। একটা পুরুষ মানুষ ভুলিয়ে একটা সরলা মেয়ের সর্বনাশ করবে, এ আমি কখনোই হতে দিতে পারি না। সুরবালা এখানে আমার সঙ্গে একমত নয়। সে বলে, রামপ্রসাদের দোষ নেই, শান্তি ওকে ভুলিয়েছে। অসম্ভব কথা। শান্তিকে আমি এই এতটুকু বেলা থেকে দেখে আসছি। মাখন মাস্টারের স্কুলে যখন পড়ি, শান্তি তখন ছোট্ট, শাড়ি পরে সাজি হাতে পাঠশালার বাগানে ফুল তুলতে আসত। আঁচলে বেঁধে গুগলি কুড়িয়ে নিয়ে যেত নাকছেদা গিন্নিদের ডোবা থেকে। সেই শান্তি কাউকে ভোলাতে পারে? সকালে উঠে আমি দূর গ্রামে ডাকে চলে গেলাম। ফিরে আসতেই সুরবালা বললে, আজ খুব কাণ্ড হয়ে গেল। কি হাঙ্গামাই তুমি বাঁধিয়েছ? আমি বললেম, কি হলো? সুরবালা বললে, শান্তি ঠাকুরজি সকালে এসে হাজির। কেঁদে কেটে মাথা কুটে সকালবেলা সে এক কাণ্ডই বাঁধালো। আমার পায়ে ধরে সে কি কান্না! বলে শশাঙ্কদাই কি করলেন। আমি তাকে বিশ্বাস করে সব কথা বললাম, অথচ তিনি। সুরবালা সব কথা জানে না। আমি বললাম, ওর ভুল, ওর কোনো গোপন কথা সেখানে আমি প্রকাশ করিনি। সুরবালা অবাক হয়ে বললে, করনি? আমি বললেম, কক্ষনো না। সুরবালা আশ্বস্ত হওয়ার সুরে বললে, যাক, এসব কথা আমি কালই বলবো শান্তিকে। আমি রেগে বললাম, ওকে আর বাড়িতে ঢুকতে দিও না। সুরবালা বললে, ছি ছি,
মানুষের উপর অত কড়া হতে নেই। তুমি তাকে কিছু বলতে পারো? তোমার বাড়ি এলে। আমি বললেম, খুব পারি। যার চরিত্র নেই সে আবার মানুষ? সুরবালা বললে, আমার একটা কথা রাখবে লক্ষ্মীটি? আমি বললেম, কি? সুরবালা বললে, থাকবে তোমার ডাক্তারি। চলো, এই গাঁ থেকে আমরা দিন কতক অন্য জায়গায় চলে যাই। আমি বললেম, কেন বলো তো? সুরবালা বললে, কেন জানি নে, তোমার মোড়লগিরি দিন কতক বন্ধ রাখো। লোকের সাপমন্নি কুড়িয়ে কি লাভ? রামপ্রসাদকে দারোগা গাঁ ছেড়ে চলে যেতে বলেছে। এটা কি ভালো? আমি বললেম, ওই এক কথা 50 বার আমার ভালো লাগে না। যে দুশ্চরিত্র তাকে কখনো এই গাঁয়ে আমি শান্তিতে থাকতে দেব না। সুরবালা বললে, আমার কথা শোনো লক্ষ্মীটি, তোমার ভালো হবে। কিন্তু আমি ওসব কথায় কান দিলাম না। কান দিতে গেলে পুরুষ মানুষের চলে না। মনে মনে শান্তির ওপর খুব রাগ হলো। আমার বাড়িতে আসবার কোনো অধিকার নেই তার। এবার ঢুকলে তাকে অপমান হতে হবে। সনাতনদা বিকেলের দিকে আমার এখানে চা খেতে এসে গড়িয়ে পড়ে আর কি। বলে, আরে তুমি যা করলে, বাবা, পেটে খিল ধরে যাচ্ছে হেসে। আমি বললেম, কি হয়েছে কি সনাতনদা? সনাতনদা দম নিয়ে বললে, উফ, রও, একটু সামলে নি। আমি বললেম, কি ব্যাপার? সনাতনদা বললে, হ্যাঁ, জব্দ করে দিলে বটে। বাবা, কুঁদির মুখে বাঁক থাকে। কার সঙ্গে লেগেছে রামপ্রসাদ ভেবে রেখেছে কি? পুরুষ মানুষের মতো পুরুষ তুমি। সমাজে চাই এমনি বাঘের মতো মানুষ, নইলে সমাজ শাসন হবে কি করে? সনাতনদার কথাগুলো আমার ভালোই লাগলো। সনাতনদাকে লোকে দোষ দেয় বটে, কিন্তু ও খাঁটি কথা বলে। বেটে খাটো লোক, অপ্রিয় কথাও বলতে অনেক সময় ওর বাধে না। অমন লোক আমি পছন্দ করি। তবুও আমি বললাম, যাক, পরনিন্দে করে আর কি হবে সনাতনদা? ওতে যদি রামপ্রসাদ ভালো হয়ে যায় আমি তাই চাই। ওর ওপর কোনো রাগ নেই আমার। সনাতনদা গলার স্বর নিচু করে বললে, ও কাল কি করেছিল জানো? তোমাদের ওই ব্যাপারের পরে কাল বড় মুখুজ্জেমশায়ের কাছে গিয়েছিল। গিয়ে কাঁদো কাঁদো হয়ে বললে, আমাকে 5 জনের সামনে এই যে অপমানটা করলে, আপনারা একটা বিহিত করুন, নইলে গ্রামে বাস করি কি করে? আমি বললেম, কি বললেন জ্যাঠামশাই? সনাতনদা উত্তর দিলে, বললেন, শশাঙ্ক হলো গ্রামের ডাক্তার। শুধু ডাক্তার নয়, বড় ডাক্তার। বিপদে আপদে ওর দ্বারস্থ হতেই হয়। তার বিরুদ্ধে আমরা যেতে পারবো না। এই কথা বলে বড় মুখুজ্জে মশাই বাড়ির ভিতর চলে গেলেন। সত্যিই তো, ছেলে পিলে নিয়ে সবাই ঘর করে। কে তোমাকে চটিয়ে গায়ে বাস করবে বলো তো? আমি বললেম, তা নয় সনাতনদা, এ জন্যে আমায় কেউ খোসামত করুক এ আমি চাই না। ডাক্তারি আমার ব্যবসা, কিন্তু সমাজের প্রতিও আমার একটা বড় কর্তব্য আছে। সেটা খুব বড়। যতই তার উপর রাগ থাকুক, বিপদে পড়ে ডাকতে এলে বরং শত্রুর বাড়িও আমি যাব। ওই রামপ্রসাদটার যদি আজ কোনো অসুখ হয়, তুমি সকলের আগে সেখানে আমায় দেখতে পাবে। সনাতনদা কথাটা শুনে একটু অবাক হয়ে গেল। আমার মুখের দিকে খানিকটা কেমন ভাবে চেয়ে রইল। তারপর কতকটা আপন মনেই বললে, শিবচরণ কাকার ছেলে তুমি। তিনি ছিলেন মহাপুরুষ লোক। এমন কথা তুমি বলবে না তো কে বলবে? সনাতনদা আমার মন রাখবার জন্যে বললে, কারণ এই গ্রামে কে না জানে আমার বাবা তার পৈতৃক সম্পত্তির অর্ধেক উড়িয়েছিলেন মদে আর মেয়ে মানুষে। তবে শেষের দিকে হাতে পয়সা যখন কমে এলো, তখন হঠাৎ তিনি ধর্মে মন দেন।
এবং দান ধ্যান করতে শুরু করেন। প্রতি শীতকালে গরিব লোকের মধ্যে 20-30 খানা কম্বল বিলি করতেন, কাপড় দিতেন। এসব ছেলেবেলায় আমার দেখা। পৈতৃক সম্পত্তির যা কিছু অবশিষ্ট ছিল তা তিনি উড়িয়ে দেন এই দান ধ্যানের বাতিকে। কেবল এই বসত বাড়িটুকু ঘুচিয়ে দিতে পারেননি, শুধু এই জন্যে যে সেকালে লোকের ধর্ম ছিল, ব্রাহ্মণের ভদ্রাসন কেউ মর্টগেজ রাখতে রাজি হয়নি। সন্ধ্যার সময় ওপাড়া থেকে ফিরছি, পথে আবার শান্তির সঙ্গে দেখা। দেখা মানে হঠাৎ দেখা নয়। যতদূর বুঝলাম, শান্তি আমার জন্যে ওঁত পেতে এখানে দাঁড়িয়েছিল। বললাম, কি শান্তি, ব্যাপার কি এখানে দাঁড়িয়ে এই সময়? শান্তি স্থিরভাবে দাঁড়িয়ে আমার দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে বললে, তোমার জন্যেই দাঁড়িয়ে আছি শশাঙ্কদা। আমি বড় বিপদে পড়ে গেলাম। এইভাবে নির্জন পথে শান্তির মতো মেয়ের সঙ্গে কথা বলা আমি পছন্দ করি নে। বললাম ও কথাটা। তার দরকার থাকে আমার বাড়িতে সে যেতে পারে, তার বৌদির সামনে কথাবার্তা হবে, পথের মাঝখানে কেন? শান্তি বললে, শশাঙ্কদা, তোমার উপর আমার ভক্তি আগেও ছিল, এখন আরও বেশি। আমি এই কথা ওর মুখ থেকে আশা করিনি। আশা করেছিলাম অনুযোগ, তাও নিতান্ত গ্রাম্য ধরনে, অর্থাৎ গালাগালি। তার বদলে এ কি কথা? এই কথা শোনাবার জন্যে ও এখানে দাঁড়িয়ে আছে? বিশ্বাস হলো না। বললাম, আসল কথাটা কি শান্তি? শান্তি বললে, আর কিচ্ছু না, মায়েরই বলছি শশাঙ্কদা। আমি বললাম, বেশ, তুমি বাড়ি যাও। শান্তি একটু হেসে বললে, আমার একটা কথা রাখবে শশাঙ্কদা? তোমার ডাক্তারখানা থেকে আমায় একটু বিষ এনে দিতে পারো? আমার বড় রাগ হয়ে গেল। বললাম, ঘোর প্যাঁচ কথা আমি ভালোবাসি নে, যা বলবে সামনাসামনি বলো। ঝাঁঝের সঙ্গে জবাব দিলাম, কোন কথা থেকে এ কোন কথার আমদানি করলে? বিষ কি হবে? খেয়ে মরবে তো? তা অনেক রকম উপায় আছে মরবার। আমায় এর জন্যে দায়ী করতে চাও কেন শান্তি? ভক্তি আছে বলে বুঝি? শান্তি বললে, ঠিক বলেছ দাদা, আর তোমাদের বোঝা হয়ে থাকব না। দাঁড়াও, একটু পায়ের ধুলো দাও দাদা। কথা শেষ করেই শান্তি আমার পায়ের উপর উপুর হয়ে পড়ে পায়ের ধুলো নিয়ে মাথায় দিলে। মনে হলো ও কাঁদছে, কারণ কথার শেষের দিকে ওর গলা কেঁপে গেল যেন। পায়ের ধুলো নিয়ে মাথা তুলেই ও আর কোনো কথাটি না বলে চলে যেতে উদ্যত হলো। আমার তখন রাগটা কেটে গিয়ে একটু ভয় হয়েছে। মেয়ে মানুষকে বিশ্বাস নেই, সত্যি সত্যি মরবে নাকি রে বাবা? বললাম, দাঁড়াও, একটা কথা আছে শান্তি। শান্তি ফিরে দাঁড়িয়ে ঘাড় বেঁকিয়ে বললে, কি? আমি বললেম, সত্যি সত্যি মরো না তাই বলে। শান্তি বললে, তাছাড়া আমার আর কি আছে করবার? সমাজের পথ আজ বন্ধ হয়ে গেল, সব পথ বন্ধ হয়ে গেল, বেঁচে থেকে লাভ কি বলো? আমি বললেম, সমাজের পথ কে বন্ধ করলে? অন্য লোকের দোষ দাও কেন? নিজের দোষ দেখতে পাও না? শান্তি বললে, আমি কারো দোষ দিচ্ছি না শশাঙ্কদা, সবই আমার এই পোড়া অদৃষ্টের দোষ। কথা শেষ করে শান্তি নিজের কপালে হাতের মুঠো দিয়ে মারতে লাগলো, আর থামে না। ভালো বিপদে পড়ে গেলাম এই সন্ধ্যাবেলায় পথের মধ্যে। বাধ্য হয়ে ওর কাছে গিয়ে ধমক দিয়ে বললাম, এই কি হচ্ছে এসব? শান্তি তবুও থামে না। আমি তখন আর কি করি, ওর হাতখানা ধরে ফেলে বললাম, ছি, ওরকম করতে নেই, যাও বাড়ি যাও, কি কেলেঙ্কারি হচ্ছে এসব? শান্তি বললে, না দাদা,
আর কেলেঙ্কারি করে তোমাদের মুখ হাসাবো না, নিজের ব্যবস্থা নিজেই করছি শিগগির বলে আবারও সেই রকম অদ্ভুত হাসলে। আমি বললেম, আর যাই করো, আত্মহত্যা মহাপাপ, ও করো না। শান্তি বললে, কে বললে? আমি বললাম, আমি বলছি, শাস্ত্রে আছে। শান্তি হেসে বললে, আচ্ছা দাদা, তোমরা শাস্ত্র মানো? আমি বললেম, মানি। শান্তি বললে, আত্মহত্যে হলে কি হয়? আমি বললেম, গতি হয় না। শান্তি বললে, বেশ তো, হ্যাঁ দাদা, আমি মলে তুমি গয়ায় পিণ্ডি দিয়ে আসতে পারবে না আমার নামে? বেঁচে থাকতে না পারো, পোড়ার মুখী বোনের উপকার করে তাকে সাহায্য করতে, মরে গেলে করো। শান্তির কথা শুনে আমার বড় মমতা হলো ওর ওপর। কেমন এক ধরনের মমতা। সুর নরম করে বললাম, ওসব কিছু করতে হবে না শান্তি। সে বললে, তাহলে বলো, তুমি উপকার করবে? আমি বললেম, তোমার উপকার করা মানে মহাপাপ করা। তুমি যে উপকারের কথা বলছো তা কোনো ভালো ডাক্তারে করে না, আমি নিরুপায়। শান্তি বললে, সত্যি দাদা, সাধে কি ভক্তি হয় তোমার উপর? তোমার পায়ের ধুলির যোগ্য কেউ নেই এই গায়ে। আমি বললাম, আমার কথা ছেড়ে দাও শান্তি, আর একজন আছে এই গায়ে, সে সত্যি কোনো দুর্নীতি দেখতে পারে না সমাজের, সনাতন দা। শান্তি অবিশ্বাসের সুরে বললে, তুমি এদিকে বড্ড সরল শশাঙ্ক দা, ওকে তুমি বিশ্বাস করো? আমি বললেম, কেন? শান্তি বললে, সনাতনদা এসেছে কাজ বাগাতে তোমার কাছে, খোসামত করা ছাড়া ওর অন্য কোনো কাজ নেই। আমি বললেম, যাগ্গে, ও কথার দরকার নেই। আমার কাছে কথা দিয়ে যাও তুমি, আত্মহত্যার কথা ভাববে না। শান্তি বললে, আমার উপায় কি হবে দাদা? আমি বললেম, সে আমি জানি নে, তার কোনো ব্যবস্থা আমায় দিয়ে হবে না। শান্তি বললে, তাহলে আমার ব্যবস্থা আমি নিজেই করি, তুমি যখন কিছুই করবে না। শান্তি চলে গেল, ওকে আমি যেতেই দিলাম। আর বেশিক্ষণ ওর সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলা আমার উচিত হবে না, হয়তো কেউ দেখে ফেলবে, তখন 5 জনে 5 কথা বলতে শুরু করে দেবে। শান্তির যা সুযশ এই গায়ে। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসের প্রথম পর্ব। গল্প পাঠ করলাম আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আবার আসব আগামী দিনে অথৈ জল উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।